হ্যাঁ ভাই বল। বলছি ভাই, একটা প্ল্যান করেছি বুঝলি, আর তুই না করবি না। কি প্ল্যান সেটা তো বলবি। সামনের সপ্তাহে তো দোল, তাই আমি রতন ভাবলাম এইবারে দোল উৎসবটা যদি শান্তিনিকেতনে কাটানো যায় কেমন হয়, সঙ্গে তুই আর মন্টু। আরে উঠলো ভাই, কটক যাই বললেই তো হলো নাকি? হাতে এক সপ্তাহ নেই, আর তুই এখন বলছিস শান্তিনিকেতনে যাবি? ট্রেনের রিজার্ভ টিকিট পাবি? আর জেনারেল কোচে ভাই ভীষণ ভিড় হয়, আমি তো উঠবই না। ওর মধ্যে ওই চিড়ে চেপটে যেতে আমি রাজি নই। ধুস, ওই এক্সপ্রেস ট্রেনে কে যাবে? আমার নিজেরই ভিড় সহ্য হয় না এখন। কলেজে পড়াকালীন সময় আলাদা ব্যাপার ছিল। তবে কিসে যাবি? চার চাকা? পাগল নাকি? অত টাকা কই? বর্ধমানে আমার পিসির বাড়ি। ও আরেকটা কথা, আমরা চারজন ছাড়াও আরো দুজন যাবে আমাদের সঙ্গে। আমার ওই পিসির মেয়ে, ওই বর্ধমানে যার বাড়ি বললাম, আমাদেরই বয়সী, আর ওর এক বান্ধবী। সে বুঝলাম, কিন্তু শুধু ছেলেরা গেলে বেশি ভালো হতো নাকি? অ্যাকচুয়ালি আমি নিজে থেকে বলিনি, ওখানে যাব শুনে রিঙ্কি নিজে থেকে বললো আমি যাব। আমি আর কি বারণ করতে পারি? তা তুই বলতেই বা গেলি কেন? আরে ওদের বাড়িতেই তো থাকবো কালকে, তাই তো বলতে হলো। বুঝলাম না ব্যাপারটা, একটু খুলে বল তো। দেখ, অনেক ভেবেচিন্তে শান্তিনিকেতনের একটা রাস্তা বার করছি। দোলের আগের দিন আমরা অফিস থেকে বেরিয়ে ওই হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে বর্ধমান চলে যাব। সেখানে যেহেতু আমার পিসির বাড়ি, তাই রাতটা ওখানেই কাটাবো। পরদিন সকালে বোলপুর যাওয়ার একটা মেমু ট্রেন রয়েছে, ওই কি যেন নাম, সাহেবগঞ্জ নাকি সাহেবগঞ্জ মেমু, 6টা 5-এ রয়েছে। ওটা ধরে 1 ঘন্টা বোলপুর। আচ্ছা এবার বুঝলাম, ঠিক আছে আমি রাজি, কোনো সমস্যা নেই। অর্ক, সুদীপ, রতন, মন্টু এরা সকলেই কলেজের ফ্রেন্ড। কলেজ ছেড়েছে 4-5 বছর, এখন সকলেই কোনো না কোনো জবে ব্যস্ত। এইরকমই কোনো উৎসব অনুষ্ঠানে ছুটি পেলেই চারজনে বেরিয়ে পড়ে একসাথে। তবে এইবারের প্ল্যানটা করতে ওদের একটু দেরি হয়ে গেল আর কি। ঠিক হলো দোলের আগের দিন রাতের 8:20 হাওড়া বর্ধমান লোকালটা ধরবে। তবে আর অফিস কামাইয়ের কোনো মাথা ব্যথাই থাকবে না। দোলের আগের শেষ রবিবারে চার বন্ধু মন্টুর বাড়িতে একত্রিত হলো। আমিও খবর নিয়েছিলাম, বলে কিনা দোলের পরে আসুন, পেয়ে যাবেন। কথা শোনো লোকের। দেখি হোটেল না পেলে সন্ধ্যার ট্রেনে পিসির বাড়ি ফিরে এসে সেখানেই থাকবো নয়। এ না না, সেই কলেজে পড়াকালীন শান্তিনিকেতনে গিয়েছিলাম, আবার এতগুলো বছর পর যাচ্ছি। একটা রাত ওখানেই কাটাতে চাই। মন্টু ও রতন কথা মেলালো। আমারও সেটাই ইচ্ছে, কিন্তু ঘর না পেলে কি করা যাবে। আচ্ছা পরশু রাতে আগে পিসির বাড়ি গিয়ে উঠি, তারপর ঠিক করবো সেখানে রাতে কোথায় কাটাবো। পিসমশাই যদি কোনো ব্যবস্থা করে দিতে পারেন। এরপর কথা মতো দোলের আগের দিন অর্থাৎ ন্যাড়া পড়ার রাতে 8টার মধ্যেই চার বন্ধু প্রত্যেকে অফিসের কাজ সেরে পৌঁছে গেল হাওড়া স্টেশনে। 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে একটা মোটামুটি ফাঁকা কামরা দেখে উঠে পড়ল চারজনে। রাতের ট্রেন, তাই তেমন ভিড় নেই, চারজনেই বেশ আনন্দেই আছে। আচ্ছা তোর পিসির বাড়ি বর্ধমান স্টেশন থেকে কত দূরে? অর্ক প্রশ্ন করলো সুদীপকে। আছে, অনেকটাই রাস্তা। পিসমশাই বলে রেখেছেন মাসাগ্রাম পেরোলেই ফোন করতে, উনি টোটো নিয়ে চলে আসবেন। আচ্ছা তুই তো বলেছিলি তোর পিসি বাড়িতে 2টো রুম আছে, থাকতে দেবেন কোথায়? আরে একটা রাতেরই তো ব্যাপার, সে একটু অ্যাডজাস্ট করে থাকা যাবে নয়? চারজনেই কথা বলতে বলতে ট্রেনের টুকিটাকি জিনিস খেতে খেতে সময় বেশ ভালোই কাটলো। তখনই সুদীপের মাথায় এলো, এই মাসাগ্রাম পেরিয়ে এলো নাকি। পাশের সিটে বসে থাকা এক ভদ্রলোককে জিজ্ঞেস করে জানতে পারে শক্তিগড় আসতে চলেছে। বর্ধমানে গাড়ি ঢুকতে আর মাত্র 2টি স্টেশন। এই ইচ্ছা, অনেক দেরি করে ফেলেছি, মাসাগ্রাম অনেক আগেই তো পেরিয়ে গেছে। এই বলেই সে ফোন করলো পিসেমশাইকে। তিনি জানালেন ট্রেনের টাইম টেবিল দেখেই আগে ভাগেই তিনি বেরিয়ে পড়েছেন। কিছুক্ষণ পর ট্রেন থেকে নামলো। রাত তখন 10টা 35। চারজন স্টেশন থেকে বেরিয়ে দেখলো পিসেমশাই দাঁড়িয়ে আছেন। আর কথা না বাড়িয়ে টোটোয় উঠে
প্রায় 25 মিনিট টোটোতে যাত্রা করার পর এসে পৌঁছালো পিসির বাড়ি। টোটোর খটমট আওয়াজ হতেই পিসি আর রিঙ্কি বেরিয়ে এলো ঘর থেকে। অনেক রাত হয়ে গেছে রে, আর দেরি করিস না, ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে নে সবাই। খেতে বসে সবার একটাই কথা, আগামীকাল রাতে স্টে করবে কোথায়। আচ্ছা যাই তো আগে ওখানে, তারপর না হয় একটু খুঁজে দেখা যাবে। ওখানে কোনো টোটোওয়ালা দাদাকে বললেই ওনারা কোনো একটা উপায় বার করে দেবে। এটা মন্দ বলনি। তো পিসি আজকে শোবো কোথায়? ঘর তো তোমার দুটো, একটাতে তুমি পিসিমশাই শোবে, একটাতে রিঙ্কি শোবে, আমরা। আরে ঘর দুটো তো কি হয়েছে, খোলা ছাদ রয়েছে, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু পিসমশাই বড্ড মশা যে, মশারির ব্যবস্থা করেছেন তো? ওসব নিয়ে চিন্তা করতে হবে না, ওপরে গিয়ে দেখো সব ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া সেরে পিসে মশাই ওদেরকে ওপরে ছাদে নিয়ে গেল। আরে বাস, পিসু এগুলো কোথায় পেলে? চারজন ওপরে গিয়ে দেখে ছাদের দুই কোণায় দুটো টেন্ট খাটানো, পেছনে খোলা মাঠ, ফুরফুরে হাওয়া। পেয়ে গেছি পিসমশাই, এগুলো আমাদের লাগবে। কালকে এগুলোতেই আমরা রাত কাটাবো। কালকে এগুলোই আমাদের রাতে থাকার জায়গা হবে। কিন্তু তুমি এগুলো পেলে কোথা থেকে? এগুলো আমার এক বন্ধুর, উনি এদিক সেদিক ট্রাভেল করে বেড়ান, ওনার কাছে এগুলো অনেক আছে। তোরা আসবি জেনে আমি ওনার থেকে চেয়ে নিয়ে এসেছি। কিন্তু তোরা কি ওখানে এর মধ্যে রাত কাটাতে পারবি, বিশেষ করে রিঙ্কি আর ওর বান্ধবী? রিঙ্কি সঙ্গে সঙ্গে বলল, কেন পারবো না, বেশ মজাই হবে। তুমি বিনোদ কাকুকে বলে দাও কালকে এগুলো আমরা নিয়ে যাচ্ছি, পরশু ফেরত দেব। রিঙ্কি তার বান্ধবী অরুণিমাকে ফোন করে টেন্টের ব্যাপারে আর সকালে কখন বেরোবে সেটা জানালো। পরদিন সময় মতো 6 জন 6টা 5-এ শহীদগঞ্জ ধরে 1 ঘন্টায় পৌঁছে গেল তাদের ডেস্টিনি বোলপুর শান্তিনিকেতন। প্ল্যাটফর্মে নামতেই দেখতে পেল এখানে সেখানে ভিন্ন রঙের আবির ছড়িয়ে। বুঝতে পারলো গতকাল থেকেই এখানে এক প্রকার রং খেলা শুরু হয়ে গিয়েছে। প্ল্যাটফর্মের বাইরে বেরোতে না বেরোতেই তাদের ছেকে ধরলেন বেশ কিছু টোটো চালক দাদা। যেহেতু তারা সংখ্যায় 6 জন, তাই একটা বড় টোটো প্রয়োজন। একজন টোটোওয়ালা বললেন, আমার গাড়িটা বড় আছে দাদা বাবুরা, আপনারা সবাই বসে পড়তে পারবেন। সুদীপরা সেই গাড়িতেই উঠে বসল। রাস্তায় মানুষের বেশ ভিড়, সাদা হলুদ পাঞ্জাবিতে ছেলেরা, তেমনি হলুদ লাল শাড়িতে মেয়েদের ঢল। তবে বিশ্বভারতী ক্যাম্পাসে দোল উৎসব অনুষ্ঠিত না হওয়ায় তারা পৌঁছালো সোনাঝুরি হাটে। প্রচুর মানুষ জমা হয়েছে সেখানে, সকলেই কম বেশি আবির রঙের রঙিন হয়ে উঠেছে। সেই রং খেলার আনন্দে মাতল এই 6 জনও। রং লেগেছে বন বনে, দোল এসেছে, মনের মানুষ রং মাছে প্রেমের আবেশে। এই আনন্দের স্রোতে চলো সবাই ভসি। বাউল গানে সোনাঝুরির আকাশ বাতাস ভরে উঠেছে। এ যেন এক অন্যই আনন্দ। দেখতে দেখতে বেলা গড়ায়, সেই 8টা থেকে এখন বেলা 12টা। ভাই আমার খুব খিদে পেয়েছে। আমারও, কিন্তু কথা হচ্ছে এই ঘর যদি না পাই তবে তো খুব অসুবিধা হয়ে যাবে। স্নান না করে থাকবো কি করে? সকালে তো স্নানও করতে পারিনি। আমি স্নান করেই বেরিয়েছি, কিন্তু তাও একটা হোটেলে উঠতে পারলে ভালো হতো, একটু ফ্রেশ হয়ে নিয়ে পারতাম। আর তাছাড়া এই লাগেজ নিয়ে সারাদিন কি করে ঘুরবো? রং খেলা তো এক প্রকার হলো, হোটেলে উঠে লাগেজগুলো রেখে ফ্রেশ হয়ে তারপর আবার বেরোনো যেত। অরুণিমা বলল, ঠিক আছে, দেখছি কি করা যায়। চল, ব্যাগে কিছু খাবার আছে, সেগুলো আগে খেয়ে নেওয়া যাক। ভোরবেলা রিঙ্কির মা রুটি আর আলু ভাজা ভরে দিয়েছিলেন। কোলাহল থেকে একটু দূরে মোটামুটি ফাঁকা জায়গায় বসে 6 জনে খাওয়া দাওয়া সারতে লাগলো। সুদীপ দা, একটা রুমের ব্যবস্থা করো, নইলে এই ঘাম শরীরে আর থাকা যাচ্ছে না। সত্যি হোটেল বুক না করে আসাটা খুব ভুল হয়েছে। ব্যাগ নিয়ে ঘুরতে ঘুরতে পিঠটা ব্যথা হয়ে গিয়েছে। এই কথাগুলো আগে মনে পড়েনি? কাল রাতে যখন টেন্টের কথা বললাম তখন তো খুব নাচ। সুদীপ বলল, ধুস,
তখন কি এত কথা মাথায় ছিল নাকি? রাতে টেন্টে থাকার আনন্দে এইসব মাথাতেই আসেনি। খেয়ে দিয়ে আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। একটু বেশি টাকা পে করেও যদি একটা ভালো রুম পাওয়া যায় ফ্রেশ হওয়ার জন্য, তাও নিয়ে নেব। রতন বলল। খাওয়া দাওয়া শেষ হলে রতন আর মন্টু বেরিয়ে পড়লো হোটেলের খোঁজে। রতন দেখলো সেই টোটোওয়ালা যার গাড়িতে ওরা এসছিল। রতন সোজা গিয়ে তার হাতে একটা 200 টাকার নোট গুজে একটা হোটেল রুম পাইয়ে দেওয়ার আবেদন করলো। টোটোওয়ালা এক্সট্রা টাকা পেয়েও বললেন, না দাদা বাবু, আপনি আমাকে 500 দিলেও আজকের দিনে আর পারবো না। কিন্তু এদের সঙ্গে দুজন মেয়ে আছে শুনে টোটোওয়ালা একটু ভেবে বললেন। ঠিক আছে, আমি দেখছি, তবে এই টাকাটা আমি দেবো না, আপনারা রাখুন। টোটোওয়ালা কাকে একটা ফোন করে রতনকে বললেন, দাদা বাবু, একটা হোটেলের খবর আছে, তবে অনেকটা ভিতরে। হোটেলটা বেশ পুরনো, মানে একটু ভাঙাচোরা আর কি। অনেক ভিতরে বলে লোকজনও তেমন যায় না, তাই হোটেল মালিকও হোটেলের দিকে বিশেষ নজর দেন না। কোনো প্রবলেম নেই দাদা, পুরনো হোক ভাঙা বেকা সব চলবে, একটা ঘর পাওয়া গেলেই হবে। মন্টু বলল। তবে দাদা, যাতায়াতের কিন্তু অনেক অসুবিধা আছে ওখান থেকে। কাছে পিঠে গাড়ির কোনো স্ট্যান্ড নেই। আপনারা এক কাজ করবেন, আমার নাম্বারটা রেখে দিবেন। রতন সুদীপকে ফোন করে জানালো। ঘর পাওয়া যাচ্ছে শুনেই রিঙ্কি ও অরুণিমা উঠে পড়ল। ভাঙা হোটেল নিয়ে তারা কেউই মাথা ঘামালো না। সেই টোটো করে তারা আবার রওনা দিল তাদের নতুন গন্তব্য হোটেলের দিকে। সোনাঝুরি হাট থেকে প্রায় 40 মিনিট গাড়ি চলার পর এক সম্পূর্ণ নিঝুম পরিবেশে একটা পুরনো শ্যাওলা পড়া ভাঙা দেওয়ালের পাশে এসে টোটো দাঁড়ালো। একটা জং পড়া ভাঙা লোহার গেট খোলাই ছিল। টোটোওয়ালাকে টাকা মিটিয়ে দিয়ে তারা চলল হোটেল বাড়ির দিকে। অন্যান্য হোটেলের তুলনায় এটা যেন পুরোটাই আলাদা, কেমন যেন অপরিষ্কার। দুতলা হোটেলের দেওয়ালে দেওয়ালে শুকনো শ্যাওলা, ঝুল পড়া জানলার শিকলগুলোয়, চারিদিকে ঝোপঝাড়ে ভরা, কেমন একটা পুরনো পুরনো গন্ধ ভেসে বেড়াচ্ছে। হোটেলের চারিপাশেই বড় বড় গাছে ভরা, ঠিক যেন একটা ফরেস্ট হাউস। ওয়াও, এ তো টেন্টের থেকে কম কিছু নয় রে ওরু, কি বল? সে আর বলতে, এত নিরিবিলি এমন সুন্দর পরিবেশে হোটেল পাবো ভাবতেই পারিনি। তারা হোটেলের রিসেপশনে ঢুকে দেখে বয়স্ক মহিলা বসে আছেন এক কাঠের চেয়ারে ও সামনে একটি টেবিল। কাছে যেতেই মহিলা জিজ্ঞেস করলেন, কটা রুম লাগবে? ও, রুম তো অ্যাভেলেবেল, তবে তো ভালোই হলো, দুটো রুম নিয়ে নি। কি বলিস তোরা? একটা রিঙ্কি আর অরুণিমা থাকবে, আর অন্যটায় আমরা 4 জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। দেখুন বাবুরা, রুম নেওয়ার আগে এই হোটেলের ব্যাপারে কিছু কথা বলে রাখি, তারপর যদি মনে হয় রুম নেবেন, নয়তো চলে যাবেন। সবাই একে অপরের দিকে তাকালো। সারাদিন আপনারা যেখানেই থাকুন না কেন, রাত 9টার মধ্যেই খাওয়া দাওয়া সেরে রুমের ভেতরে ঢুকে যেতে হবে। 9টায় হোটেলের মেন গেট বন্ধ হয়ে যায়। মহিলার কথা শুনে এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল। শান্তিনিকেতনের মতন জায়গায় রাত 9টায় গেট বন্ধ হওয়া মানে নিয়মটা একটু সেকেল ঠেকলো অর্কর কাছে। সুদীপ হেসেই ফেললো। মাসিমা, আমরা কি হোস্টেলে থাকতে এসেছি নাকি? দোল উৎসব, একটু রাত তো হবেই। মহিলা মুখ তুললেন না, খাতার ওপর পেন বোলাতে বোলাতে নিচু স্বরে বললেন, এই তল্লাটে রাত 9টার পর টোটো চলে না। জঙ্গল আর ঝোপঝাড়ে ভরা এলাকা, পথ ভুলে গেলে কেউ খুঁজে পাবে না আপনাদের। আর এই হোটেলের চারপাশটা বড় অদ্ভুত, যদি নিয়ম মানতে পারেন তবেই চাবি নিন। রিঙ্কি আর অরুণিমা একে অপরের হাত চেপে ধরল। ভয়ের চেয়েও একটা অজানা অস্বস্তি দানা বাঁধছে। কিন্তু এই মুহূর্তে অন্য কোথাও যাওয়ার উপায় নেই। চাবি নিয়ে তারা দোতলার ঘরে উঠে গেল। ঘরগুলো বিশাল বড়, কড়ি বর্গার ছাদ, আসবাবপত্র সব সেগুন কাঠের, যা এখনকার দিনে দেখাই যায় না। তবে অদ্ভুত ব্যাপার হলো, প্রতিটি জানলায় লোহার মোটা শিকল দিয়ে টেনে তালা দেওয়া। রতন জানলা খুলতে গিয়ে দেখলো
জানলার পাল্লাগুলো শুধু ভেতর থেকে বন্ধ নয়, বাইরে থেকেও কিছু একটা দিয়ে আটকানো। আরে জানলাগুলো এমন করে বন্ধ কেন? হাওয়া আসবে কোথা থেকে? রতন অবাক হয়ে বলল। হয়তো চোর ডাকাতের ভয়, যা জঙ্গল চারিদিকে। মন্টু ঠাট্টা করে বলল। ফ্রেশ হয়ে সবাই যখন নিচে নামলো তখন বিকেল নামছে। সোনাঝুরির সেই কোলাহল এখানে নেই, শুধু ঝিঝি পোকার ডাক। অদ্ভুত ব্যাপার হলো, হোটেলের সেই মহিলাকে আর কোথাও দেখা গেল না। রিসেপশন একদম ফাঁকা। সন্ধ্যাবেলা একটু বাইরে বেরোনোর জন্য সুদীপ সেই টোটোওয়ালাকে ফোন করলো, কিন্তু ফোন সুইচ অফ। একবার নয়, বারবার। চল, হেঁটেই মেন রোডের দিকে যাই। অর্ক বলল। হোটেলের গেট পেরিয়ে কিছু দূর যেতেই তারা দেখলো এক অদ্ভুত দৃশ্য। রাস্তার দুধারে সার দিয়ে বসানো রয়েছে মাটির ছোট ছোট পুতুল, কিন্তু সেগুলোর মুখগুলো মানুষের মতো নয়, কেমন যেন বিকৃত। অর্ক সেদিকে গিয়ে একটা পুতুল ধরতেই কেমন যেন ভেঙে পড়ল। ভাই ওদিকে আর এগোস না, কেউ দেখলেই এখন ঝামেলা বাঁধাবে। অরুণিমা অস্ফুট স্বরে চেঁচিয়ে উঠল, সুদীপদা, ওই দেখো! একটি বড় গাছের নিচে বসে আছে এক বৃদ্ধ, গায়ে ছাই মাখা, হাতে একটা লাঠি। সে তাদের দেখে অদ্ভুত ভাবে হাসলো। দাদু, বোলপুর স্টেশনের দিকে যাওয়ার কোনো গাড়ি পাবো? অর্ক জিজ্ঞেস করলো। বৃদ্ধ হাসতে হাসতেই বলল, এসেছে যখন তখন যাওয়ার কথা ভাবছো কেন? আজ রাতে তো উৎসবের নিমন্ত্রণ আছে সবার। নিমন্ত্রণ? কিসের উৎসব? সুদীপ ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো। বৃদ্ধ উত্তর দিল না, শুধু হাত তুলে হোটেলের দিকে আঙুল দেখালো। তারা তাকিয়ে দেখলো হোটেলের সেই জীর্ণ দেওয়ালগুলোয় সন্ধ্যার আবছা আলোয় মনে হচ্ছে যেন কেউ আবির মাখিয়ে দিয়েছে, কিন্তু সেই রঙের রং একদম লাল, ঠিক যেন টাটকা রক্ত। হাঁটা পথে কিছুটা ঘুরে ফিরে মাসিমার কথা মতো হোটেলে ফিরে এলো। ঘড়িতে তখন 8:45। রিসেপশনে সেই মহিলা আবার ফিরে এসেছেন, তার হাতে একটা বড় ঘন্টা। ঠিক 9টা বাজতেই তিনি সজোরে ঘন্টাটা বাজাতে শুরু করেন। টুংটুং নয়, এক বিকট ধাতব শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল। ঘরে যান, কেউ জানলার বাইরে তাকাবেন না। মহিলার গলার স্বর এবার অনেক বেশি কর্কশ। রাত 9টা বাজার সঙ্গে সঙ্গে পুরো হোটেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অর্কর কাছে থাকা পাওয়ার ব্যাংকে আর মোবাইলের ফ্ল্যাশ লাইটে তারা একে অপরের ফ্যাকাশে মুখগুলো দেখতে পাচ্ছিল। দরজার ওপার থেকে সেই মহিলার ভারী পায়ের শব্দ মিলিয়ে যেতেই শুরু হলো এক বীভৎস নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ হোটেলের সেই তালাবদ্ধ জানলার শিকড়গুলো ঝনঝন করে নড়ে উঠল। মনে হলো বাইরে কেউ বা কারা সজোরে জানলাগুলো খোলার চেষ্টা করছে। রিঙ্কি আর অরুণিমা ভয় একে অপরকে জড়িয়ে খাটের এক কোণে বসে পড়ল। ঠিক তখনই নিচ থেকে ভেসে এলো একটা অদ্ভুত সুর। কোনো চীনা বাউল গান নয়, বড় এক আদিম আর কর্কশ গলায় গাওয়া কিছু মন্ত্রের মতো সুর, যার প্রতিটা শব্দে বাতাস যেন ভারী হয়ে উঠেছে। সঙ্গে যোগ হলো দ্রুত লয়ের ধামসা মাদলের শব্দ। কৌতূহল আর আতঙ্ক নিয়ে অর্ক জানলার একটি ছোট্ট ফুটো দিয়ে বাইরে তাকালো। যা দেখলো তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। হোটেলের সামনে ঝোপঝাড়ে ভরা মাঠটায় এখন দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেই আগুনের চারপাশে ঘিরে নাচছে 10-11 জন মানুষ। না, ঠিক মানুষ বলা চলে না তাদের। তাদের শরীরের গঠন দীর্ঘ, কিন্তু হাতগুলো অস্বাভাবিক লম্বা।
সবার শরীরে আবির মাখানো, কিন্তু সেই রং আগুনের আলোয় ঘন কালচে লাল দেখাচ্ছে। তাদের কারোর মুখে কোনো স্পষ্ট অবয়ব নেই, যেন চামড়া দিয়ে মুখটা ঢাকা। তারা লাফাচ্ছে, অদ্ভুত অঙ্গিভঙ্গি করছে, আর মাঝের মধ্যেই উপরের জানলা দিকে মুখ তুলে তাকাচ্ছে। তাদের হাতের মুঠো থেকে লাল রঙের আবির ওপরের দিকে ছুড়ে দিচ্ছে, যা হাওয়ায় ভেসে এসে জানলার শিকলগুলোতে আছড়ে পড়ছে। হঠাৎ তারা সমস্বরে চিৎকার করে উঠল। তাদের সেই বিজাতীয় সুরের গানে এবার স্পষ্ট বোঝা গেল তারা এদের নাম ধরে ডাকছে। আমাদের কাছে আয় তোরা। রিঙ্কি আর সহ্য করতে পারল না, সে চিৎকার করে উঠল, সুদীপ দা, ওরা আমাদের নাম জানলো কি করে? ওই টোটোওয়ালা কি তবে ওদের সাথে মিশে আছে? অরুণিমা কাঁদতে কাঁদতে বলল, আমাদের বেরোতে হবে এখান থেকে, ওই ওই মাসিমা হয়তো কিছু করতে পারেন। পাগলের মতো 6 বন্ধু রিসেপশনের দিকে দৌড় দিল। কাঠের সিঁড়িগুলো তাদের পায়ের চাপে কড়কড় শব্দে আর্তনাদ করে উঠল। নিচে পৌঁছে তারা দেখল সেই মাসিমা লণ্ঠন হাতে শান্ত মুখে দাঁড়িয়ে আছেন। ওরা ওরা কারা? ওরা জানালার বাইরে আমাদের রাখছে কেন? সুদীপ হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল। মহিলা তাদের দিকে একবার স্থির চোখে তাকালেন। তার চোখে কোনো দয়া বা উদ্বেগ নেই। তিনি শুধু শীতল গলায় বললেন, ওরা এই মাটির পুরনো বাসিন্দা। বছরের এই রাত ওরা ওদের খেলা খেলে। আপনারা শান্ত হয়ে উপরে গিয়ে বসে থাকুন। আপনারা যদি ওদের কোনো ক্ষতি না করে থাকেন, ওনারাও আপনাদের কোনো ক্ষতি করবে না। দরজাটা ভেতর থেকে ভালো করে খিল দিন। মহিলা আর কোনো কথা না বলে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলেন। দরজার কাছে পৌঁছে একবার ঘুরে দাঁড়িয়ে বললেন, আলো জ্বালাবেন না, আর ভুল করেও ওদের দিকে তাকাবেন না। এই বলেই তিনি নিজের ঘরে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিলেন। তারা 4 জন কোনো মতে দোতলায় ফিরে এলো। ঠিক তখনই নিচতলায় সেই জং ধরা লোহার গেটটা খোলার বিকট শব্দ হলো। বাইরে সেই মাদলের শব্দ এখন আর দূরে নয়, মনে হচ্ছে হোটেলের বারান্দাতে কেউ যেন বাজাতে শুরু করেছে। করিডোরে অনেক মানুষের ছোটাছুটি আর খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছে। ঘরের দরজার ঠিক নিচে দিয়ে হালকা লাল রঙের আবির ধোয়ার মতো ভেতরে ঢুকতে শুরু করলো। হঠাৎ দরজায় সজোরে 3 বার আঘাত করলো, আর ওপার থেকে অরুণিমার গলায় হুবহু স্বরে কেউ ফিসফিস করে বলল, অরুণিমা, আমি তো ভেতরেই আছি রে, দরজাটা খোল না একবার। অরুণিমা নিজের গলার স্বর বাইরে থেকে শুনতে পেয়ে আর্তনাদ করে উঠল, কে কে কে? শব্দটা ধীরে ধীরে আরো কাছে আসছে। মনে হচ্ছে যেন দরজার কাষ্ঠখণ্ডগুলো ভেদ করে সেই অদৃশ্য ছায়াগুলো এবার ঘরের ভেতরেই প্রবেশ করবে। বাইরের সেই উন্মত্ততা আর দরজার ওপর আছড়ে পড়া ধাক্কাগুলো যেন এক একটা বজ্রপাতের মতো লাগছিল। দরজার নিচ দিয়ে প্রবেশ করা সেই লাল রঙের ধুলো বা আবিরে সারা ঘর এক অদ্ভুত ভ্যাপসা গন্ধে ভরে উঠল। অরুণিমা হঠাৎ ফিসফিস করে বলল, ওরা ওরা ঘরে ঢুকে পড়েছে রিঙ্কি, ওরা ঘরে ঢুকে পড়েছে। বলে টাল সামলাতে না পেরে সে বিছানার উপর ঢলে পড়ল। ভয়ে সে জ্ঞান হারিয়েছে। রিঙ্কি নিজের কান চেপে ধরে ফুপিয়ে কেঁদেই চলল, কিন্তু অদ্ভুতভাবে সে নিজেকে কিছুটা শক্ত রাখল। সে বুঝতে পারছিল এই বিপদে তাকে অরুণিমার পাশে থাকতেই হবে। মন্টু, অর্ক, সুদীপ আর রতন
চার বন্ধু মিলে শরীরের সর্বশক্তি দিয়ে দরজার পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। জোরে জোরে, আরো জোরে ঠেল। তুই ওদিকে, বন্ধু, এই হ্যাঁ, ওদিকে। না, শক্তি দিয়ে ঠেলছে রে। দরজার ওপার থেকে সেই দানবীয় ধাক্কাগুলোই পুরো ঘরটা কাঁপছে। বাইরে থেকে আসা সেই বিকৃত হাসির শব্দগুলো এখন আর দরজার ওপারে নয়, মনে হচ্ছে তাদের একদম কানের কাছে কেউ অট্টহাসি হাসছে। হঠাৎ সেই ধামসা মাদলের তীব্রতা বেড়ে গেল, আর তার মাঝখান থেকে ভেসে এলো এক অন্যরকম সুর। খুবই কোমল, খুব শান্ত, কিন্তু প্রচন্ড মোহময়, ঠিক যেন কোনো তন্দ্রাচ্ছন্ন বাঁশির সুর। অর্ক অনুভব করলো তার হাত পা অবশ হয়ে আসছে। মন্টুর মাথাটা দরজার ওপর ঢলে পড়ল। সুদীপ আর রতন যেন কাঠের পুতুলের মতো মেঝের ওপর বসে পড়ল। রিঙ্কি খাটের ওপর বসেই ঘুমিয়ে ঢলে পড়ল অরুণিমার গায়ের ওপর। এক গভীর অপ্রতিরোধ্য ঘুম তাদের গ্রাস করে নিল। চারিদিকের সেই বিভীষিকা, ধপধপ শব্দ আর লাল আবিরের গন্ধ সব ধীরে ধীরে এক ঘন কুয়াশার মতো মিলিয়ে গেল। পরদিন যখন অর্কর ঘুম ভাঙল, তখন ঘরের ভেতর ঝকঝকে আলোর রোদ। কাল রাতের সেই জমাট বাঁধা অন্ধকার বা রক্তবর্ণ আবিরের চিহ্ন কোথাও নেই। জানলার সেই লোহার শিকলগুলো এখন স্বাভাবিক দেখাচ্ছে। অর্ক ধর্মার করে উঠে দেখল তার বাকি বন্ধুরাও একে একে চোখ মেলছে। অরুণিমাও সুস্থ, তবে তার রাতে কি হয়েছিল সেই বিষয়ে কোনো স্মৃতি নেই। সবাই কাঁপতে কাঁপতে নিচে নেমে এলো, দেখলো রিসেপশনে সেই টোটোওয়ালা আর মাসিমা বসে। আরে দাদা বাবুরা সুস্থ বোধ করছেন এখন? টোটোওয়ালা কাঁপা গলায় বলল। অর্ক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছিল কাল রাতে? আর আপনি আপনি এখন কোত্থেকে আসছেন? টোটোওয়ালা কপালে হাত ঠেকিয়ে বলল, কাল সন্ধ্যায় আপনাদের নামিয়ে দেওয়ার পরই এই হোটেলের মাসিমা বেশ রাতের দিকে আমায় ফোন করেছিলেন। আপনাদের ঘটনা শুনে বুঝতে বাকি রইল না, আপনারা আসার সময় রাস্তার ধারেই সেই পুতুলগুলো দেখেছিলেন না? ওগুলো ওই অঞ্চলের এক বিলুপ্ত গোষ্ঠীর প্রতীক আছে। দোল পূর্ণিমার এই রাতে ওরা ওদের পুরনো এলাকায় ফিরে। আপনারা ভুল করে নিশ্চয়ই ওদের সীমানায় ঢুকে পড়েছিলেন বা অজান্তে তাদের কোনো ক্ষতি করেছিলেন। মাসিমার ফোন পেয়ে আমি গাড়ি নিয়ে আমাদের সেই কঙ্কালি তোলা খুব জাগ্রত মায়ের মন্দির আছে চলে গিয়েছিলাম সেখানে। সেখান থেকে মায়ের পূজার ফুল নিয়ে হোটেলে প্রবেশ করতেই তারপর সব শান্ত। মাসিমা কাল আপনাদের সুর শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন, না হলে ভয়ে আপনারা দরজা খুলে ফেলতেন। আর একবার যদি দরজা খুলতেন ওরা আপনাদের ওই মাটির অংশ বানিয়ে নিত। মা কঙ্কালির দোয়ায় মাসিমার ওই জাদুকরি সুরে ওরা কাল আপনাদের ছুতে পারেনি। সবাই যখন টোটোতে উঠে স্টেশনের দিকে রওনা দিল, তখন অর্ক দেখল হোটেলের দোতলার জানলার সেই শিকলগুলো এখন খোলা। জানলার পাশে সেই মাসিমা দাঁড়িয়ে আছে, তার হাতে সেই পুরনো হিসাবের খাতা। তিনি হাতের ইশারায় তাদের বিদায় জানালেন। স্টেশনে পৌঁছে সুদীপ টোটোওয়ালাকে অনেক টাকা দিতে চাইল, কিন্তু সে শুধু মায়ের প্রসাদী ফুলগুলো সবার হাতে দিয়ে বলল, শান্তিনিকেতন আবার আসবেন দাদা বাবুরা, তবে এবার আর দেরি করে বুকিং করবেন না। এই লাল মাটির নিচে অনেক ইতিহাস চাপা পড়ে আছে, যা সবার জন্য নয়। ট্রেন যখন বোলপুর প্ল্যাটফর্ম ছাড়ছে, সবাই জানলার বাইরে লাল মাটির দিকে তাকিয়ে রইল। রিঙ্কি অরুণিমার হাতটা শক্ত করে ধরল। তারা বুঝতে পারল কাল রাতের সেই ভয়াবহতা ছিল এক প্রাচীন উৎসবের অংশ, যার সাক্ষী তারা হতে চায়নি, কিন্তু ভাগ্য তাদের সেই অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। শান্তিনিকেতনের দোল উৎসবের সেই লাল রং আজ তাদের কাছে শুধু আনন্দ নয়,
এক আশ্চর্য রহস্যময় রক্ষা কবচ হয়ে স্মৃতিতেই রয়ে গেল।